হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের ভলিউম 2 এর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 2। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 2 এর পার্ট 2। ঠিক আছে, চলো আগের ভিডিওতে আমি তোমাদের পার্ট 1 দিয়ে দিচ্ছি এবং তোমরা আমার ভিডিওতে কিরো সম্পূর্ণ সমাধান পাবে। একদম পার্ট 1 এর মধ্যে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, এবং পার্ট 2 এর মধ্যে যেগুলো পাবে সেটা হচ্ছে 5 এর দাগ থেকে বাকিটা তোমরা পাবে পার্ট 2 এর মধ্যে। ঠিক আছে, চলো একদম কথা বাড়াচ্ছি না, শুরু করছি 2 নম্বর স্কুল পার্ট 2। চলো 5 এর দাগ থেকে আমরা শুরু করব। 5 এর দাগ থেকে আমাদের শুরু হবে। রামবাবু এবং হরিহর বাবু কি বলেছে, একটা ব্যাংকে টাকা রেখেছিল। রামবাবু কি বলছে, 5 বছরের শেষে সুদে মূলে মানে সুদে আসলে আমাদের কিছু একটা টাকা পাচ্ছে 18,750, এবং হরিহর বাবু মানে হরিবাবু 7 বছরে পাচ্ছে। তাহলে হরিহর বাবুর ক্ষেত্রে কি হবে, আসল প্লাস 7 বছরের সুদ। আসল প্লাস দুজনের একই ব্যাংকেই রেখেছে, বুঝতে পারছো? তারা প্রত্যেকে ব্যাংকে কত টাকা করে জমা দিয়েছিল। ঠিক আছে, দুজনেই কি হচ্ছে একই হারে সরল সুদে ব্যাংকে জমা রেখেছিল। তাহলে ব্যাংকে দেওয়া আছে এবং তারপরেরটা হরিহর বাবুর ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হরিহর বাবু। আসল প্লাস 7 বছরের সুদ সমান আমাদের দেওয়া আছে 7 বছরেরটা দেওয়া আছে কত, 20250 টাকা। আর একটা জিনিস দেওয়া আছে আসল প্লাস কত বছরের দিয়েছে, 5 বছরের। 5 বছরের সুদ আমাদের দেওয়া আছে 18750 টাকা। ব্যাস, এটা দিয়ে আছে। চলো আমরা ক্যান্সেল করি আসলটা, এখানে মাইনাস করব, এখানে মাইনাস করবো, আর এখানের মধ্যে মাইনাস করবো। তাহলে 2 বছরের সুদ কত, 0 0 7 5 12, 5 দিতে হাতে থাকে 1, 18 কে 19, 1 কে 20, এইটা। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ হবে 1500/2, মানে আমাদের 750 টাকা। এটা কত বছরের সুদ বেরিয়েছে, 1 বছর। চলো এই 5 বছরের সুদ বার করি। তাহলে অতএব 5 বছরের সুদ সমান 750 ইন্টু 5, তার মানে 0 5 0 0, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 7 35, 36 37 টাকা। ব্যাস, এই টাকাটা হচ্ছে কত, 5 বছরের যেটা হয়েছে, 5 বছরের যেটা হয়েছে সেটা হচ্ছে সুদ। এবার দেখো 5 বছরের সুদ প্লাস আসল নিয়ে আমাদের 18,750 ছিল, তার মানে আসল কত থাকে, আসল যেটা হবে সেটা হচ্ছে 18,750 বিযুক্ত 3750। ব্যাস, এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নি। তাহলে কটা জিরো হবে, 3টা জিরো, আর 15 3 18। ব্যাস, তার মানে আমাদের আসল যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে 15,000 টাকা। একদম ক্লিয়ার কাট বুঝো। তাহলে এখানে আমাদের পি এর মান কত বেরিয়ে গেল বাবা, পি এর মান আসল হয়ে গেল আমাদের 15,000 টাকা। সেখানে টি এর মান কত, টি এর মান আমরা কত বছরের নিয়ে কাজ করছি, তো 5 বছরের নিয়ে। টি এর মান হয়ে গেল আমাদের 5 বছর। ব্যাস, আর তো আমাদের জিজ্ঞাসা, এবার সুদটা আমাদের আছে আই সমান আমাদের কিন্তু আছে 5 বছরের সুদ হচ্ছে 3750 টাকা। এখান থেকে তোমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে সুদের হার, আর এর মান বার করতে হবে। তাহলে আমরা অতএব আর সমান আমরা কি জানি, 100 ইন্টু আই মানে সুদ, মানে 3750 পিটি। পি এর মান কত, পি এর মান আছে 15,000 ইন্টু টি এর মান আছে 5। আচ্ছা, 15,000 দেখো 1 2 3, 1 2 3 কেটে গেল। আচ্ছা, 15 দিয়ে এটা কাটবে, 15 দুগুণে 30, 5 15 75, 25/5, আবার 5 5 25 কেটে গেল, আমাদের হচ্ছে 5। তাহলে অতএব এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে সুদের হার যেটা আসবে সেটা হচ্ছে 5%। কিভাবে করলাম, একদম টেক্সট বই এরকমই একটা অঙ্ক ছিল। আসল প্লাস 7 বছরের সুদ সমান আমাদের একটা টাকা দেওয়া ছিল, আসল প্লাস 5 বছরের সুদ দেওয়া আছে, আমরা বিয়োগ করে আসলটাকে ক্যান্সেল করলাম, 2 বছরের সুদটা বার করলাম, শেষ সাপেক্ষে আমি 5 কে ধরে করলাম। তোমরা যদি বলতে যে স্যার আমরা 7 কে ধরে করবো, কোনো সমস্যা নেই, 7 কে ধরেও করা যেত, 5 কে ধরেও করা যাবে, তোমাদের যেটা মর্জি সেটা করবে, বুঝে করবে। ঠিক আছে, ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমরা এরপরে অথবাতে চলে যাই। চলো দেখো, এবার যেটা হবে সেটা হচ্ছে অথবা, পরেরটা হবে। দেখো, বছরের শুরুতে এবিসি যথাক্রমে কিছু কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। ঠিক আছে, 1 এপ্রিল যেটা করেছে বি টাকা নিয়োগ করেছে, আবার জুনে সি টাকা, মানে এ কোনো কিছু ঝামেলায় জড়ায়নি, এ একদম পুরো শান্ত স্বভাবে। তাহলে আমরা প্রথমে করি 1 মাস হিসাবে এ এর মূলধন, 1 মাস হিসাবে এ এর মূলধন, 1 মাস হিসাবে এ এর মূলধন। আচ্ছা, এ কত টাকা দিয়েছিল, 50,000 টাকা দিয়েছিল। এ কিছু করেনি, মানে 12 দ্বারা ডাইরেক্ট গুণ হবে। তাহলে 5 12 60, তার সাথে আরো যে 4টা শূন্য ছিল সেই টাকাটা আমার হবে।
চলো এবারে করি 1 মাস হিসাবে বি এর মূলধন। বি কিন্তু ঝামেলাটা লাগিয়েছিল। বি কি করেছে, 60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 1 এপ্রিল সে হচ্ছে 10,000 টাকা বিনিয়োগ করে। তাহলে 1 এপ্রিল, জানুয়ারি পুরো শেষ, মার্চ পুরো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 3 মাস হচ্ছে পুরো ওই টাকাটা খাটিছে। তারপরে সে আরো 10,000 টাকা দিয়েছে। তার মানে কি, ওর যে 60,000 টাকাটা ছিল, সেটা 3 মাস খেটেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খেটেছে। 1 এপ্রিল সে আরো কি করেছে, সে আরো 10,000 টাকা দিয়েছে, মানে 60,000 তো ছিল, তাহলে আবার 10,000 দিয়ে দিলে হয়ে গেল আমাদের 70,000। যেটা বাকি যে 3 মাস খেটেছে, বাকি আর 12 মাসের মধ্যে আমাদের 9 মাস এখানে খাটবে। তাহলে কত, 3 6 18, 1টা 2টা 3টা 4টা যুক্ত আর 7 9 63। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিই। 8 3 11 1, হাতে থাকে 1, 6 কে 7 থেকে 8, ব্যাস এই টাকা, একদম সোজা সাপটা হিসাব। 1 মাস হিসাবে সি এর মূলধন। এবার সি কি গল্পটা করেছে দেখি। সে কি করেছে, 1 জুন 10,000 টাকা সে তুলে নিচ্ছে। প্রথমে সে 70,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল, ঠিক আছে। তাহলে 70,000 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করেছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে, ভালো করে দেখো, মে জুন মানে মে পর্যন্ত হয়েছে। 1 জুন 10,000 দিয়েছে, তার মানে 5 মাস কেটেছে। কোন 5 মাস, জানুয়ারিটা পুরো কেটেছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। 1 জুন সে আবার হচ্ছে 10,000 টাকা তুলে নিচ্ছে, মানে 70,000-এর মধ্যে 5 গেল, বাকি যে 10,000 তুলে নিচ্ছে মানে 60,000, যেটা থেকে আরো আমাদের 7 মাস খাটবে। তাই 7 5 আমাদের 12 মাসটা ম্যাচ করলো। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে 5 7 আমাদের 35, 1টা 2টা 3টা 4টা যুক্ত 6 7 42, গায়ে আরো যেটা হবে 4টা হবে। তাহলে 1 2 3 4, 5 2 7 আর 4 3 যেটা হচ্ছে 7, ব্যাস এই টাকাটা ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমরা মূলধনের অনুপাত করব, এ এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে প্রথমে কত ছিল, 60-এর গায়ে 4টা ছিল, ব্যাস ইজ টু। এখন 81-র গায়ে আরো 4টা ইজ টু, আবার 77-এর গায়ে 4টা, ব্যাস। তাহলে আমাদের কত হচ্ছে, 60 ইজ টু 81 ইজ টু আমাদের যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 77। চলো মোট অনুপাতটা আমরা দেখে নিই। মোট অনুপাত, ব্যাস। তাহলে 60 যুক্ত 81 যুক্ত 77, তাহলে 7 আর 8, 7 7 14 আর 15, 15 আর 6 যেটা হবে সেটা হচ্ছে 21, 218 বেরিয়ে যাবে। আর তো কাটাকাটি নিশ্চয়ই যেত না, 7 দিয়েও যেত না, 3 দিয়ে কাটাকাটি যেত না, তার মানে 218 হলো। এবার দেখো লাভ কত টাকা হয়েছে, 39240, ঠিক আছে। এবার লিখবো 39240 টাকার মধ্যে এ এর লভ্যাংশ। তাহলে কত হবে, 39240 গণিত যেটা হবে 60/218, ব্যাস। এই কাটাকাটিটা তোমরা একটু করবে, দিয়ে যেটা বেরাবে সেটা এখানে অ্যান্সার লিখে দিবে। এটাই ক্যালকুলেশন করে দিয়ে 60 দ্বারা গুণ করে অ্যান্সার লিখে দিবে। একই রকম ভাবে 39240 টাকার মধ্যে বি এর লভ্যাংশ, একই রকম ভাবে 39240 গণিত তোমরা 81/218 করবে, এখানে অ্যান্সারটা বার করবে। একই রকম ভাবে 39240 টাকার মধ্যে সি এর লভ্যাংশ, 39240 গণিত 77/218 করে এখান থেকে। বাবু দেখা যাচ্ছে না পুরোটা, আমার বোর্ডটা কভার হচ্ছে, হ্যাঁ কভার হচ্ছে। তাহলে তোমরা কি করবে, এখান থেকে এই ক্যালকুলেশন 3টা তোমরা নিজেরা করবে, এটার সাথে এটা কাটাকাটি করবে, দেখো পুরা কেটে যাবে, তারপর এটার সাথে তোমরা গুণ করে দেবে। কাটাকাটি করতে পারতো, জায়গা শর্ট আছে, তাই তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। আশা করি 3টা জায়গা বোঝাতে পেরেছি, কারণ এ কোনো রকম টাকা মাঝে কোনো দেয়নি, তাই 12 দ্বারা গুণেছে। বি আর সি এর মধ্যে টাকা দেওয়া এবং তুলে নেওয়ার ব্যাপার ছিল, তাই আমাদের এই জায়গাটা ক্যালকুলেশনটা তোমরা একটু ভালো করে বুঝবে। চলো আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, তারপরে তোমাদের আমি করাচ্ছি। চলো 6-এর দাগ। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 6-এর দাগের 1-এর। 6-এর দাগের 1-এর কি আছে, সমাধান দিয়েছে, খুব সুন্দর একটা সমাধান, কিন্তু কিছু নাই অঙ্কটা। x + 2 বাই x - 2 প্লাস 6 ইন্টু x - 2 বাই x + 2, এটা সমান আমাদের দিয়ে আছে 5। একটা কাজ করি, আমরা এটাকে ধরে নিই, এটাকে আমাদের ধরে নেওয়া সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে কি করছি, ধরি x + 2 বাই x - 2 কে আমরা একটা ধরে নিচ্ছি p। তাহলে আলটিমেট কি চলে, p প্লাস, এটা দেখো চেঞ্জ আছে, উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে আলটিমেট আসবে 6/p সমান আমাদের যেটা চলে আসবে 5। তো বা এখানে আমাদের p লসাগু যাবে, তাহলে p² + 6 = 5, বা
পি স্কোয়ার প্লাস 6 সমান 5p, বাহ, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকাল টু 0। ক্যালকুলেশনটা একটু নামাই, বা পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p, ঠিক আছে, মাইনাস 2p প্লাস 6 ইকাল টু 0, বা এখান থেকে p কমন নিলে আসবে p মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে আসবে p মাইনাস 3 ইকাল টু 0। তাহলে বা একটা চলে এলো p মাইনাস 3 আর একটা চলে এলো p মাইনাস 2 ইকাল টু 0। ব্যাস, আমরা হয় নতুবা চলে যাই, হয় p মাইনাস 3 ইকাল টু 0, যেখানে p এর ভ্যালু 3, বা যদি p এর মান বসাই তাহলে p এর মান কত ছিল, x প্লাস 2 বাই x মাইনাস 2 সমান 3। আগে 3টা গুণ করি, তাহলে বা 3x মাইনাস 6 সমান x প্লাস 2, এটা x টা এদিকে আসি, তার মানে আলটিমেট 2x সমান এই 6টা এদিকে যাই, তাহলে 6 আর 2 8, তাহলে বা x সমান 8 বাই 2 মানে চলে এলো কত, 4 চলে এলো। চলো আরেকটা কোশ্চেন করি। আরেকটা কোশ্চেন কি ছিল, নতুবা p মাইনাস 2 ইকাল টু 0, p সমান আমাদের 2, p এর ভ্যালুটা বসতে পারি, x প্লাস 2 বাই x মাইনাস 2 সমান 2, আগে গুণ করি, তাহলে 2x মাইনাস 4 সমান x প্লাস 2, x টা এদিকে নিয়ে আনি, x সমান 4টাকে পাশে নিয়ে গেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 6। তাহলে x এর ভ্যালু 4 এবং x এর ভ্যালু 6, তোমরা এখানে আলটিমেট নির্ণয়ের সমাধানটা তোমরা লিখে নেবে। চলো মুছে দিলাম, বুঝে নাও ভালো করে, আমি একটু সরে গেলাম, দেখে নাও, তারপর আমি 2 এর দাগটা করাচ্ছি। চলো 2 এর দাগটা করাই। তোমরা যদি বুঝতে না পারো, কোনো ম্যাথ যদি অসুবিধা হয়, আমার নাম্বার দেওয়া থাকবে, মেসেজ করবে, কোনো রকম সমস্যা তোমাদের হবে না, ঠিক আছে। শুধু তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে একটু ভিডিওটা মানে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করো, ব্যাস তাহলেই হবে। চলো, যদি একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি পার ঘন্টা বাড়ানো যায়, তবে 210 কিমি পথ যেতে আরো 1 ঘন্টা সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত ছিল? তাহলে আমরা ধরে নিই যে, মনে করি ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, তখন 210 কিমি যেতে সময় লাগতো, সময় সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এত ঘন্টা। আগে আমাদের এই সময়টা লাগতো, এখন ট্রেনটির গতিবেগ কি বলছে, 5 কিমি পার ঘন্টা বাড়ানো হলো, তার মানে x প্লাস 5। এখন ট্রেনটার গতিবেগ কি হলো, 5 কিমি পার ঘন্টা বাড়ানো হলো, তাহলে এখন 210 কিমি যেতে সময় লাগে 210 বাই x প্লাস 5 ঘন্টা। শর্তে শুনো, গতিবেগ যদি বেড়ে যায় তাহলে আমার টাইম কম লাগবে, তার মানে আলটিমেট এটার ক্ষেত্রে গতিবেগ বেড়ে গেছে, তার মানে এই টাইমটা কম, এই টাইমটা বেশি। তাহলে শর্তে 210 বাই x প্লাস 210 বাই এক্স, সরি প্লাস বলছি, মাইনাস 210 বাই x প্লাস 5, আমাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কত ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের 1 ঘন্টা সময় কম লাগে, একের ডিফারেন্স। চলো এবার একটু ক্যালকুলেশন করে নিই, বা এখানটাকে লসাগু করে দিচ্ছি, x ইন্টু এক্স প্লাস 5, এটাকে গুণ করে দাও, তাহলে 210x, এটার সাথে গুণ করো, 0 5 কে 5, 5 দুগুণে 10, আর মাইনাস 210x ইকাল টু 1, এটা কেটে গেল। তাহলে বা এটাকে কোনাকুনি গুণ করলে x স্কোয়ার প্লাস 5x সমান 1050, বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1050 ইকাল টু 0। এবার দেখো, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তাহলে কত দ্বারা হতে পারে, আচ্ছা 5 দেখাতে হবে, 30 35 হবে নি, 30 আর 35 যদি গুণ করি, 0 3 5 15 5 হাতে 3 3 9 10 1050, হ্যাঁ 30 35 হবে। তাহলে বা x স্কোয়ার প্লাস 30x, সরি 30x কেন করছি, x স্কোয়ার প্লাস 35x মাইনাস 30x মাইনাস 1050 ইকাল টু 0, এদিকটাই চলে আসে। তাহলে বা x কমন লিখছি, আমাদের x প্লাস 35 আসবে, আর মাইনাস 30 কমন লিখছি, আমাদের আসবে x প্লাস 35 ইকাল টু 0। তাহলে বা একটা পোর্শন আসবে x প্লাস 35 এবং আর একটা পোর্শন আসবে কত, x মাইনাস 30 ইকাল টু 0। তাহলে এর সাপেক্ষে হয় নতুবা, তাহলে হয় x প্লাস 35 ইকাল টু 0, x এর ভ্যালু আমাদের মাইনাস 35, অসম্ভব, আর একটা নতুবা x মাইনাস 30 ইকাল টু 0, x সমান আমাদের যেটা আসবে 30। তাহলে লিখবো অতএব ট্রেনটির গতিবেগ 30 কিমি পার ঘন্টা। দেখো এটা হয়ে গেল, দুটো অঙ্ক পর পর আমি করে দিলাম, ট্রেনটার গতিবেগ যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 30 কিমি পার
ঘন্টা। দেখো এবার করব আমরা 7 দাগের 1। 7 দাগের একটা ভেদের অঙ্ক দিয়েছে, ভেদের অঙ্ক কিন্তু বাইরের পড়বে। আমার অনেকদিন আগেকার একটা, এর আগের বছর আমি ভিডিওটা আমি ইয়েতে দিয়ে দেবো, লিঙ্কে দিয়ে দেবো তোমার ইয়েটা লিঙ্কটা ডেসক্রিপশনে, একটু দেখে নিবে। হ্যাঁ চলো, এক্স ভেরিজাস ওয়াই, সমস্ত বাইরের অঙ্ক করা আছে। এক্স ভেরিজাস ওয়াই দিয়ে আছে, আর একটা দিয়ে আছে ওয়াই ভেরিজাস জেড। চলো এটাকে কি করবো, এক্স সমান কে ওয়াই করে দিচ্ছি, আর এখানে ওয়াই সমান আমি একটা কাজ করি কে ওয়ান জেড করি। ব্র্যাকেটে আমরা কি করব, কে কমা কে ওয়ান হলো, বা কে কমা কে ওয়ান সমান অশূন্য, কিন্তু অশূন্য, ব্যাস। আচ্ছা এবার এই ওয়াই এর ভ্যালুটা এখানে আছে, তাহলে এক্স সমান কি বেরোবে, কে কে ওয়ান জেড, আর এই কে ওয়ান জেড কে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি পি জেড। তাহলে ব্র্যাকেটে কি লিখবো, কে ইন্টু কে ওয়ান, কে ইন্টু কে ওয়ান সমান পি সমান ধ্রুবক। ব্যাস, এটা একটা আমি কনস্ট্যান্ট ধরে নেব, কারণ কেন অত বড়টাকে বারবার বয়ে নিয়ে যাবো, তাই একটা ছোট কনস্ট্যান্ট ধরে নিলাম। এবার কি আছে, একটা কিছু ভেরিজিয়াস আর একটা কিছু দিয়ে আছে। যখন আমরা বলেছিলাম ভেরিজিয়াস আমরা প্রমাণ করতে পারবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে বাই পোর্শনটা কনস্ট্যান্ট করবো। তাহলে বাই পোর্শনটা কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই রুট ওভার অফ ওয়াই জেড প্লাস রুট ওভার অফ জেড এক্স প্লাস রুট ওভার অফ এক্স ওয়াই। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা কি করব, কনস্ট্যান্ট দেখে দেবো। তার মানে বাই পোর্শন সমান কনস্ট্যান্ট, মানে তোমরা বুঝতে পারবে এটা ভেরিজিয়াস, এটা দেওয়া আছে। চলো এক্স এর ভ্যালুটা বুঝ করে, এক্স এর ভ্যালু হচ্ছে পি জেড, ওয়াই এর ভ্যালু দেখো এখানে আছে কে ওয়ান জেড, আর জেড এর ভ্যালু কত জেড, ব্যাস। বাই ওয়াই জেড, ওয়াই এর ভ্যালু কত কে ওয়ান জেড ইন্টু জেড এর ভ্যালু কত জেড, প্লাস জেড এর ভ্যালু হচ্ছে জেড, এক্স এর ভ্যালু দেখো এই দেখো পি জেড, তার মানে পি জেড প্লাস রুট ওভার অফ এক্স এর ভ্যালু পি জেড ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে কে ওয়াই। ব্যাস, উপরটা থেকে চুপচাপ জেড কমন নিলাম, তার মানে আলটিমেট পি প্লাস কে ওয়ান প্লাস ওয়াই। ব্যাস, এই জায়গাটা একটু ভালো করে বুঝো, জেড আর জেড জেড স্কোয়ার আছে, এ যখন রুটের বাইরে বেরোবে সে জেড হয়ে বেরোবে, তাহলে জেড রুট ওভার অফ কে ওয়ান। এখানে দেখো জেড আর জেড স্কোয়ার যখন বাইরে বেরোবে জেড হয়ে বেরোবে, তাহলে জেড রুট ওভার অফ পি প্লাস এটার ক্ষেত্রে বেরোবে জেড রুট ওভার অফ পি কে ওয়ান। চলো নিচটার থেকেও আমরা জেড কে কমন নিলাম, তাহলে উপরে জেড কমন নিলে পি প্লাস কে ওয়ান প্লাস ওয়ান পড়ে আছে, আর নিচেটাও যদি জেড আমরা কমন নিলি তাহলে রুট ওভার অফ কে ওয়ান প্লাস রুট ওভার অফ পি প্লাস রুট ওভার অফ পি কে ওয়ান আমাদের পড়ে আছে। দেখো যেটা যেটা আমাদের কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো, এবার এখানে যেটা যেটা পড়ে আছে সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, পি ও কনস্ট্যান্ট, কে ওয়ান ও কনস্ট্যান্ট, এক তো এমনি কনস্ট্যান্ট, তাহলে এটা সমান আমাদের কি বেরিয়ে গেল, ধ্রুবক। এটা সমান আমাদের কি বেরিয়ে গেল, ধ্রুবক। দেখো যেহেতু এটা বাই এটা সমান আমাদের কনস্ট্যান্ট বেরোলো, কারণ আমি বলতেই পারি, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস রুট ওভার অফ ওয়াই জেড প্লাস রুট ওভার অফ জেড এক্স প্লাস রুট ওভার অফ এক্স ওয়াই। যে যে ম্যাথ গুলোকে আমরা ডাইরেক্ট ভেরিজিয়াস প্রমাণ করতে পারবো না, সেই সমস্ত ম্যাথ গুলোকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাই পোর্শন সমান কনস্ট্যান্ট, তার মানে হয়ে গেল অমুক ভেরিজিয়াস। চলো দুইয়ের দাগের অঙ্কটা করি, দুইয়ের দাগের অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও, তারপরে আমি দুইয়ের দাগটা করাচ্ছি, মুছে দিলাম। হ্যাঁ চলো একটু ভালো করে ভিডিওগুলো একটু সময় নিয়ে করবে, পেজগুলো একবার যদি ভলিউম একটু ভালো করে শেষ করতে পেরে গেছো না, তাহলে আর তোমাদের কোনো দেখতে হবে না, মোটামুটি অনেকটা তোমরা এগিয়ে থাকবে। চলো দুই দেখ কি বলেছে, 2x সমান আমাদের যেটা দেওয়া আছে, 2x সমান যেটা দেওয়া আছে রুট ফাইভ প্লাস ওয়ান দেওয়া আছে, আর কার ভ্যালু বার করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান জিরো আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখে দেবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করি, তাহলে বা এক্স সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই, ব্যাস এটা দেওয়া আছে। এক্স স্কোয়ারটা বার করতে হবে, তাহলে বা এক্স স্কোয়ার সমান রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই চার, এটাকে সূত্র ফেলি, এ স্কোয়ার মানে রুট ফাইভ তার হোল স্কোয়ার মানে ফাইভ প্লাস টু এ বি মানে আলটিমেট হবে টু রুট ফাইভ প্লাস বি স্কোয়ার এর মান এক বাই যেটা হবে সেটা হচ্ছে চার। চলো বুঝতে পারলে এখানে কি করলাম, এ স্কোয়ার মানে রুট ফাইভ তার হোল স্কোয়ার মানে ফাইভ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, পাঁচ আর একে ছয় প্লাস টু রুট ফাইভ বাই ফোর, আমরা দুইটাকে কমন নিয়ে নিচ্ছি, তার মানে আলটিমেট দুই তিনে ছয় প্লাস রুট ফাইভ বাই দুই দুগুণে চার, এটা যেটা বেরালো সেটা হচ্ছে আমাদের বেরালো এক্স স্কোয়ারের ভ্যালু। এবার এখানে মানটা পুট করবো, এক্স স্কোয়ারের ভ্যালুর মানটা কত, থ্রি প্লাস রুট ফাইভ বাই টু মাইনাস এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। চলো দুই লসাগু করে দিই, তার মানে আলটিমেট আসবে থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ, এখানে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে দেখো মাইনাস দুই এর দুই চলে আসবে, দেখো রুট ফাইভ কেটে গেল, তিন আর মাইনাস এক আর মাইনাস দিয়ে মাইনাস তিন, তাহলে আলটিমেট জিরো বাই জিরো, তাহলে আলটিমেট যেটা বেরোলো সেটা হচ্ছে জিরো। বোঝাতে পারলাম? ভালো কোশ্চেন একটা, তোমরা এটাকে খেয়াল রাখবে ভালো করে। আমি কোন স্টেপ ওয়াইজ তোমাদেরকে করালাম, এক্স এর ভ্যালু বার করে আমরা এক্স স্কোয়ার বার করে দিলাম।
চলো এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8 দাগের কি বলেছে আমরা একটু খেয়াল করব। এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে একটা প্রমাণ করতে, তাহলে প্রথম কথা এবিসি যদি ক্রমিক সমানুপাতি, যেহেতু এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি, তাহলে অতএব আমাদের এখান থেকে আসবে এ বাই বি সমান বি বাই সি। আমরা একটা কে ধরে নিচ্ছি যেটা হচ্ছে কে নট ইকাল টু 0। কে এর মান কিন্তু আমরা 0 নয় এমন একটা ধরেছি। তাহলে এ সমান আমাদের কত আসবে বি কে, আর বি সমান আমাদের আসবে সি কে। তো বি এর ভ্যালুটা আমরা এখানে বস করে দিই, বি এর ভ্যালু সি কে ইন্টু কে, মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এ এর ভ্যালু সি কে স্কোয়ার আর বি এর ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে সি কে। এবার আমরা বাম পক্ষটাকে একটু করে নিই। তাহলে বাম পক্ষটা আমাদের কি হয়ে যাবে, বাম পক্ষটা আমাদের যেটা আছে 1 বাই বি স্কোয়ার, 1 বাই বি স্কোয়ার। তাহলে 1 বাই বি স্কোয়ার মানে সি কে, তার মানে আলটিমেট সি স্কোয়ার কে স্কোয়ার আমাদের যেটা হলো সেটা বাম পক্ষটা বেরিয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে ডান পক্ষটাকে নিয়ে করা। তাহলে ডান পক্ষটাও যেমন আমাদের 1 বাই সি স্কোয়ার কে স্কোয়ার আছে। চলো তাহলে কি আছে 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস এ। চলো একটু ক্যালকুলেশন গুলো করি। তাহলে 1 বাই বি এর ভ্যালু কত আছে সি কে, তাহলে সি স্কোয়ার বি স্কোয়ার আছে মানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত সি কে। আচ্ছা একটা লাইন দেখি নাহলে অসুবিধা, বি এর ভ্যালু সি কে তার হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার কে তার সরি সি স্কয়ার কে না সি কে স্কয়ার, সি কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার এর মান হচ্ছে সি কে তার হোল স্কয়ার মাইনাস যেটা যাবে সেটা হচ্ছে সি স্কয়ার। চলো 1 বাই এখান থেকে কি আসবে সি স্কয়ার কে স্কয়ার মাইনাস সি স্কয়ার কে 4 প্লাস 1 বাই সি স্কয়ার কে স্কয়ার মাইনাস যেটা আসবে সি স্কয়ার। চলো 1 বাই এখান থেকে সি স্কয়ার কে স্কয়ার আমরা কমন নিই, তাহলে কি আসবে 1 মাইনাস এখান থেকে সি স্কয়ার কে স্কয়ার কমন নিলে কে 4 আছে, তো যেটা আসবে সেটা হচ্ছে কে স্কয়ার। চলো ভালো করে বুঝো, সি স্কয়ার কে স্কয়ার নিয়ে লিখি মানে 1, এখান থেকে সি স্কয়ার নিয়ে লিখি কে 4 থেকে কে 2 লিখি মানে কে স্কয়ার প্লাস 1 বাই এখান থেকে সি স্কয়ার কমন নিলাম যেটা আছে কে স্কয়ার মাইনাস 1। চলো দেখো এইখানে আছে 1 মাইনাস কে স্কয়ার, এখানে কে স্কয়ার মাইনাস 1, সেখানেই ঝামেলাটা শুরু করব। 1 বাই সি স্কয়ার কে স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার, আর এখানটায় আমরা মাইনাস করে দিলাম, আর এই যে সি স্কয়ার কে স্কয়ার মাইনাস 1টা আমাদের চলে আসবে 1 মাইনাস কে স্কয়ার, এবং উপরটা যেটা চলে আসবে সেটা হচ্ছে 1, মাইনাসটা কমন নিলাম তাই এটা চেঞ্জ হয়ে গেল, কে স্কয়ার মাইনাস 1 ছিল সেটা 1 মাইনাস কে স্কয়ার হলো। এবার বুঝো ভালো করে, আমি লসাগুটা করব সি স্কয়ার কে স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার। দেখো সি স্কয়ার কে স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার, এটা যদি পুরোটা লসাগু করি তাহলে উপরটা আমাদের চলে এলো 1 মাইনাস, আচ্ছা এখানে দেখো সি স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার আছে, কার হবে কে স্কয়ারের হবে, তার মানে এই যে জায়গাটা চলে আসবে কে স্কয়ার। দেখো এটাই আর এটাই কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে 1 বাই সি স্কয়ার কে স্কয়ার। ব্যাস এই দেখো এটা পড়েছিল, আর এটাই আমাদের কি ছিল আমাদের বাম পক্ষে ছিল, তাই লিখবে অতএব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রমাণিত। দেখো ভালো করে একবার দেখে নাও, আমি তারপরেরটা দিয়ে করাচ্ছি। বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। আমরা এবিসি যদি আমাদের ক্রমিক সমানুপাতি থাকে তাহলে ওইভাবে আমি অঙ্কটা করলাম। চলো এরপরে আমাদের যেটা আছে সেটা 8 এর দাগের 2, 8 এর দাগের একটা মুছে দিলাম। চলো 8 এর দাগের এবার 2, ভালো করে বুঝবে ভালো করে করবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি দাবিয়ে দিও, এবং বন্ধুদেরকে বলো যে ক্লাসটা দেখো, তাহলেই বাকি পরে পরে সমস্ত কিছু বুঝতে পারবে। চলো দিয়ে দেখো, x is to a সমান y is to b সমান z is to c দেওয়া আছে, এবং আবার একটা পার্সেন্ট আছে ওইটা আমরা পরে তুলছি, আগে এটার কাজটা শেষ করে দিই। তাহলে বা এটাকে আমরা একটা কাজ করি, x বাই a করে দিচ্ছি, y বাই b করে দিচ্ছি, z বাই c, এবং চুপচাপ একটা k ধরে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের k এর মান ধ্রুবক কিন্তু 0 বাদে। তাহলে বা x সমান আমাদের আসবে a কে, y সমান আমাদের আসবে b কে, এবং z সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে c কে। চলো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষ কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব, বাই কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ব্যাস এইটা আমরা আগে বার করি, তারপর এক্স ওয়াই জেড বাই এবিসিটা আমরা বার করি। চলো এক্স এর ভ্যালুটা আমরা দেখি, এক্স এর ভ্যালুটা আমরা দেখি, এক্স এর ভ্যালু কত এ কে, তার মানে আলটিমেট হবে এ কিউব কি কিউব, কিছুই নাই। ওয়াই এর ভ্যালু বি কে, তার মানে বি কিউব কে কিউব, জেড এর ভ্যালু সি কে, তার সি কিউব কে কিউব, বাই আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো এখান থেকে কে কিউবটা কমন নিয়ে নাও,
তাহলে পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবং নিচেটাও যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো এটা পুরোটা কেটে গেল, কারণ আমাদের অ্যান্সার এখান থেকে পড়ে থাকলো কে কিউব। আমরা ডান পক্ষটাকে আমরা কাজ করি। ডান পক্ষটা কি আছে, এক্স ওয়াই জেড, বাই আছে আমাদের এ বি সি। চলো এক্স এর ভ্যালু কত, এ কে, ওয়াই এর ভ্যালু কত, বি কে, জেড এর ভ্যালু কত, সি কে, বাই নিচে কি আছে, এ বি সি, এ বি সি, এ বি সি, তার মানে আলটিমেট যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কে কিউব। দেখো আমাদের বাম পক্ষ কে কিউব পড়েছিল, ডান পক্ষ কে কিউব বেরোলো, অতএব আমরা কি লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। ব্যাস এই জায়গাটা আমি তোমাদের বলে দিলাম, ভালো করে মনে রাখবে। এখান থেকে কিন্তু বাইরের কোশ্চেন পড়ে, অনুপাত সমানুপাত থেকে কিন্তু তোমাদের বাইরের কোশ্চেন পড়ে, ভেদ থেকে বাইরের কোশ্চেন পড়ে, হাইট এন্ড ডিস্টেন্স বাইরের কোশ্চেন দিবে, ত্রিকোণমিতিক পোর্শন বাইরের কোশ্চেন দিতে পারে। এইরকম কিছু কিছু জায়গা থেকে যেগুলোকে বাইরের কোশ্চেনের জন্য টার্গেট করে, সেই জায়গাগুলো নিয়ে আমরা পরে অতি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। চলো এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে, দেখো দেখো 9-এর দাগটা যেটা আছে সেটা যে উপপাদ্য আমি করাচ্ছি না, 10-এর দাগে আমাদের প্রয়োগ আছে করাচ্ছি না, 11-এর দাগে সম্পাদ্য আছে করাচ্ছি না, একদম ডাইরেক্ট যেখানে চলে যাবো 12-এর দাগ। তোমাদের যদি নিতান্তই কোনো ম্যাথ প্রবলেম থাকে, প্রয়োগ করতে পারছো না, আমাকে বলবে, আমি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ নিয়ে লাইভে আসবো তোমাদের, একদম ইম্পর্টেন্ট প্রয়োগ নিয়ে লাইভে আসবো। যে যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো মাধ্যমিকের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ, আশা করা যায় সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, একদম সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি অনেক আগে বলে দেবো যে কোন দিন লাইভ আসবো, সেদিনের লাইভের সমস্ত প্রয়োগগুলো তোমাদের করে দেবো। চলো এবার 12-এর দাগটা শুরু করি। দেখো এবার যেটা আমি বললাম 12-এর দাগ থেকে শুরু হবে। চলো 12-এর দাগের একটা কি আছে, 1 প্লাস 3 সাইন আলফা মাইনাস 45 সাইন কিউব আলফা বাই 1 মাইনাস 3 সাইন আলফা। এখান থেকে আমাকে কি প্রমাণ করতে হবে, 1 প্লাস 2 সাইন আলফা তার হোল স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। দেখা যাক কিভাবে করা যায়। 1 প্লাস 3 সাইন আলফা, এই দেখো বাবু 45 না জীবনও আসবে না, কারণ এখান থেকে ভাঙলে 2 দুগুণে 4, 4 মানে এটা 45 আসবে না রে বাবা, ভুল দিয়ে আছে মনে হচ্ছে অঙ্কটা। ভ্যানিসিং যদি, হ্যাঁ ভ্যানিসিং যদি লাগাই, যদি 1-এর 3 করবো বলি, 1-এর 3 করবো বলি, তাহলে কতই জিরো হবে, 1-এর 3 যদি খাওয়াই সাইন আলফার জায়গায়, যদি 1-এর 3 খাওয়াই, তার মানে আলটিমেট কত আসবে, 1 প্লাস 3 ইন্টু 1-এর 3 মানে 1 মাইনাস 45, তাহলে 1-এর 3 তার হোল কিউব মানে 1-এর 27, এটা যদি 54 হয়, 27 দুগুণে 54 মানে 2 মাইনাস 2, হ্যাঁ জিরো, উপরটা ম্যাচ করছে আর নিচেটাও তো আমাদের ম্যাচ করে যাচ্ছে। কিন্তু উপরে যখন খাবো 3 18 54, 18টা কারো স্কোয়ার আসবে না, ভুল আছে ম্যাথটা ভুল আছে আমার যতদূর মনে হচ্ছে এটাতে বাবা শুধু 4 হবে আর এটাতে 3 হবে না, ব্যাস এইটা মনে হয় ম্যাথটা থাকার কথা, যেটা আমাদের প্রমাণ দিয়েছে। যদি এই পাঁচটা শুধু থাকতো তার সাপেক্ষে একটা অ্যান্সার বেরিয়ে যেত, কোনো সমস্যা নাই, কিন্তু এটা প্রমাণ হতো না। এখানটা যদি আমি 45টা যদি 54 করতাম, নিচেটা কেটে যেত, কোনো সমস্যা না, একটা মান বেরাতো, কিন্তু সেটা এটা স্কোয়ার আসতো না, একটা মান চলে আসতো কিছু একটা। তাহলে দুটো ভুল মনে হচ্ছে এখানে মনে হয় 4 হবে আর এখানে শুধু সাইন আলফা হবে। কেন হবে প্রমাণ করছি, তারপর অন্য টাইপটাই যাচ্ছি। যে যদি না থাকতো তাহলে কি হতো, ধরি মনে করো আমরা সাইন আলফা সমান আমরা এক্স ধরে নিলাম, তাহলে 1 প্লাস 3x মাইনাস 4x কিউব বাই চলে আসবে আমাদের 1 মাইনাস এক্স। এবার দেখো এক্স এর জায়গায় 1 খাওয়া, দেখো উপরটা 0 হয়ে যাচ্ছে, 1 আর এখানে 3, 3 আর একে 4 আর মাইনাস 4 এ 0 এবং নিচেটাও 0। তাহলে এবার কি হবে, ভ্যানিসিং ফ্যাক্টরে কি হয়, যতই 0 হয় তার অপোজিট টার্ম 3 বার লেখা হয়, ব্যাস এটা বাই আমাদের যেটা আছে 1 মাইনাস এক্স থাকবে। চলো এবার দেখি উপরটা আমরা কি করতে পারি। দেখো 1 নিলাম, তাহলে আমাদের আলটিমেট কি চলে এলো 1 কে 1 মাইনাস এক্স, কিন্তু আছে কত বাবা প্লাস 3x, তো আমি এখানে যেটা খাওয়াবো প্লাস 4x খাওয়াবো। তাহলে প্লাস যদি আমি এখানটায় 4x খাইয়ে দিই, তার মানে আলটিমেট দেখো আমাদের প্লাস 3x চলে এলো। আচ্ছা এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার একটা চলে এলো, মাইনাস 4x স্কোয়ার চলে এলো। দেখো দুনিয়ায় গরু খুঁজলেও আমি 4x স্কোয়ার টার্ম কিছু পাচ্ছি না, এক্স স্কোয়ারের টার্মই কিছু নাই, তার মানে 4x স্কোয়ারটাকে কাটালে প্লাস এখানে একটা 4x স্কোয়ার লাগাতে হবে, তার মানে এখানে একটা 4x স্কোয়ার লেগে গেল আর 4x স্কোয়ার আর x এ যেটা হয়ে গেল মাইনাস 4x কিউব, ব্যাস ম্যাচ করে গেল। তার মানে আলটিমেট কি চলে এলো, একটা 1 মাইনাস এক্স চলে এলো আর একটা চলে এলো 1 প্লাস 4x স্কোয়ার বাই চলে এলো আমাদের 1 মাইনাস এক্স। এই দেখো 1 মাইনাস এক্স কেটে গেল, আমাদের এটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো 1 প্লাস 4x স্কোয়ার, আর এটা মানেই কিন্তু বাবা 1 প্লাস 2x তার
হোল স্কোয়ার। কিন্তু এক্স এর ভ্যালু আমরা কি ধরেছিলাম সাইন আলফা, তার মানে আলটিমেট চলে আসবে 1 + 2 সাইন আলফা তার হোল স্কোয়ার। দেখো এটা চলে এলো। এবারে স্যার যদি এটা 45 তো হবেই না, 54 হলে হতে পারতো, কিন্তু এটা প্রমাণ আসতো না, অন্য কিছু একটা টার্ম চলে আসতো, প্রমাণ আসতো না, 54 হলে অঙ্কটা হতো, ঠিক আছে, কিন্তু এটা প্রমাণ আসতো না। যদি এটা প্রমাণ হতে হয় তার মানে এখানে 4 করতে হবে আর এখানে শুধু সাইন আলফা করতে হবে। তোমাদেরকে বলে দিলাম তোমরা অনেক দু রকম ভাবে তোমরা করে রাখবে। চলো আমি এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগটা যাচ্ছে, ঠিক আছে। অঙ্কটা একটু ভুল ছিল, উপরের ওই 5টাকে কেটে শুধু 4 করবে, নিচটাই 3টাকে কেটে দেবে। আর যদি বলো তুই উপরের 45টাকে 54 করবো, অ্যান্সার বেরোবে, কিন্তু যেটা প্রমাণ করতে বলেছে ওটা বেরোবে না। চলো আমরা 2 এর দাগটা করি। এই ভুল, এরকম ভুল দিয়ে দিয়েই সমস্যা, বুঝতে পারছো। কট 17 ডিগ্রি আছে, কট 17 ডিগ্রি আছে, আর কি আছে, কট 73 আছে, কট 73 আছে, কস স্কোয়ার 22 আছে, প্লাস 1 বাই যেটা আছে tan স্কোয়ার 73, tan স্কোয়ার 68, tan স্কোয়ার 73 আর একটা জিনিস আছে tan স্কোয়ার 68, ব্যাস এটা আছে। tan স্কোয়ার তো sec স্কোয়ার 68 আছে, tan স্কোয়ার নেই, এটা আমাদের আছে sec স্কোয়ার 68। এখন ওটা মিলিয়ে নিচ্ছে একবার, cot 17 cot 73 cos স্কোয়ার 22 প্লাস 1 বাই tan 73 ইন্টু sec স্কোয়ার 68, এটাকে আমরা এক প্রমাণ করতে বলেছি। দেখো 73 এর সাথে যে হবে সে হচ্ছে 17 হবে, আর 22 এর সাথে যে হবে সে হচ্ছে 68 হবে। ব্যাস এই হচ্ছে গোদা বাংলায় ব্যাপার, যাকে খুশি চেঞ্জ করে কোনো অসুবিধা নেই। আমি টার্গেট করছি 17 আর 22 রাখবো। চলো আমি 17 রাখবো, এইটাকে চেঞ্জ করব, cot 73টাকে চেঞ্জ করব, 90 মাইনাস 17 করব। আমার এখানে cos স্কয়ার 22 নিয়ে আমার কোনো টেনশনের কিছু নেই, বাই 1/tan স্কয়ার 73টাকে চেঞ্জ করি, 73টাকে চেঞ্জ করে আমি করি 90 মাইনাস 17, ব্যাস। আর 68টাকে চেঞ্জ করি, যেটা করব sec স্কয়ার 90 মাইনাস 22, ব্যাস এই হচ্ছে গল্প। এবার দেখা যাক, cot 17 থাক, এখানে cot অফ 90 মাইনাস থিটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে tan 17, আবার যেটা আছে সেটা হচ্ছে cos স্কয়ার 22 থাক, প্লাস 1/tan স্কয়ার অফ 90 মাইনাস থিটা যেটা হয় সেটা হচ্ছে cot স্কয়ার 17 ইনটু sec স্কয়ার অফ 90 মাইনাস 22 যেটা হয় সেটা হচ্ছে cosec স্কয়ার 22, ব্যাস এই হচ্ছে গল্প আছে। এবার এখান থেকে বাবা আমরা কি করব, এখান থেকে বাবা আমরা কি করব সেটাকে নিয়ে আমাদের প্রশ্ন। cot 17 আমাদের থাক, এখানে যেটা আছে আমাদের tan 17 আমাদের থাক, তার সাথে আমাদের cos স্কয়ার 22 যেমন আছে থাক, এটাকে একটু আমরা উপরে তুলে দিই, এটাকে আমরা একটু উপরে তুলে দিই। আচ্ছা আমরা কি কোনো কিছু ভুল তুলেছি কি, ভুল তুলেছি কি? হ্যাঁ তাই তো বলি, এখানে তো স্কোয়ার নেই, স্কোয়ার নেই, তাহলে তো আসবে না, নাহলে প্লাস এই কটটাকে যদি উপরে তুলি কত চলে আসবে tan 17, আর এই কোসেক স্কোয়ারটাকে যদি উপরে তুলি তাহলে কি চলে আসবে sin স্কোয়ার 22, ব্যাস এটা চলে আসবে। বাইরে cot 17 আমার অপেক্ষা করছে, আর এখান থেকে আমাদের tan 17 বাইরে বেরিয়ে যাবে, তারপরে ভেতরে কে থাকবে cos স্কয়ার 22 প্লাস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে sin স্কয়ার 22। আচ্ছা এইবার দেখো এই cot 17টাকে করে দিচ্ছে কত 1/tan 17 ইনটু tan 17 থাক, আর এটা দেখো আমাদের 1 নম্বর মিড সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যার ভ্যালু হচ্ছে 1, এটা ক্যান্সেল, তাহলে 1 হয়ে গেল, আমাদের 1 হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের প্রমাণ। ব্যাস এই হচ্ছে আমাদের গল্প, স্কয়ার থাকেনি, না হলে কিন্তু tanটা আমি কমন নিতে পারতাম না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ভালো করে বুঝে নিবে। আমি টার্গেট নিলাম যে একই রকমই রাখবো, যেমন 73টাকে 17 করবো, 68টাকে 22 করবো, ব্যাস ফিক্সড করে নিলাম। চলো এই হয়ে গেল অঙ্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 এর দাগটা, 2 এর দাগটা মুছে দিলাম, দেখে নাও একটু। চলো 3 এর দাগটা, 3 এর দাগটা, 3 এর দাগটা কি বলেছে একটু দেখবো। sec 17 আছে, ঠিক আছে মেনে নিলাম, তার সাথে বাই আছে কোসেক 73, সেটাও মেনে নিলাম, প্লাস tan 68 বাই cot 22, tan 68 বাই আমাদের যেটা আছে cot 22 আছে সেটাও মেনে নিলাম, আরেকটা দিয়ে আছে cos স্কয়ার 44 প্লাস cos স্কয়ার যেটা আছে 46, ব্যাস। এবার দেখো চেঞ্জ গুলো দেখো, এরা নিজেদের মধ্যে সব রেডি করে দিয়েছে ওরা। সমান sec 17 আমার থাক, এই কোসেক যে 73 আছে সেটাকে করে দিচ্ছি 90 মাইনাস 17, tan 68 আছে থাক, কেন শুধু শুধু চেঞ্জ করবো, নিচেটাকে চেঞ্জ করে দিচ্ছি, cot অফ 22টাকে করে দিচ্ছি 90 মাইনাস, যা পারে চেঞ্জ করতে পারি, উপরেও চেঞ্জ করতে পারতো, কোনো সমস্যা নাই, প্লাস এর এটাকে চেঞ্জ করছি, cos স্কয়ার 44টাকে করে দিচ্ছি 90 মাইনাস 46, প্লাস আমাদের যেটা আছে cos স্কয়ার 46 আমার থাক। ঠিক আছে মেনে নিলাম, sec 17 কোসেক অফ 90 মাইনাস 17 মানও কিন্তু আমাদের হয় sec 17, প্লাস tan 68 আমার থাক, cot অফ 90 মাইনাস 68 মানও আমাদের হয়ে যাবে tan 68, প্লাস
এইখানটা দেখো cos অফ 90 মাইনাস থিটা সাইন থিটা, তার মানে চলে আসবে সাইন স্কোয়ার 46 প্লাস কস স্কোয়ার 46। দেখো এটা এটাই কেটে গেল, এটা এটাই কেটে গেল, তার মানে এখান থেকে চলে এলো 1, এখান থেকে চলে এলো 1, আর এটা মেইন সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে আবার একটা মানে আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে মানটা 3 চলে এলো। ঠিক আছে, ভালো কোশ্চেন, মোটামুটি সোজা। 12 দাগ কমপ্লিট করলাম। এবার চলো আমরা চলে যাই 13 দাগ। দেখো এবার আমরা চলে যাব 13 দাগের, আমাদের হাইট এন্ড ডিস্টেন্স আছে। ছবিটা সুন্দর করে আঁকতে হবে। 200 মিটার উঁচু একটা বাড়ির ছাদ, ঠিক আছে, এই পাশটায় ছবিটা আছে, মনে করো 200 মিটার উঁচু একটা বাড়ির ছাদ। বাড়ির ছাদ থেকে দেখলে তার বিপরীত পাশে বাড়ির চূড়া এবং পাদদেশ দুটাই অবনতি কোণে দেখছে, তার মানে আলটিমেট এটা যদি বাড়ি হয় তার চূড়াটাকেও অবনতি কোণে দেখছে এবং তার হচ্ছে পাদদেশটাকেও অবনতি কোণে দেখছে, পাদদেশটাকেও সে হচ্ছে অবনতি কোণে দেখছে। ব্যাস, ভালো করছে। সে চূড়াটাকে 30 ডিগ্রি কোণে দেখছে, তার মানে আলটিমেট এখানটায় যদি আমরা দাগ দিই, তার মানে এই অ্যাঙ্গেলটা 30, যার সাপেক্ষে আমাদের এখানে যদি একটা সোজা দাগ টানি, যার সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, পাদদেশটাকে 60 ডিগ্রি দেখছে, তার মানে এইটা যদি 60 হয় তার সাপেক্ষে এটা হয়ে যাবে 60। নাম বলে দিয়ে দিই, আমার এ দিয়ে দিচ্ছি, এখানে বি দিয়ে দিচ্ছি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ। ব্যাস, এই হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবি একটি বাড়ি, এবি একটি 200 মিটার উচ্চতার বাড়ি। আমি শুধু লিখে দিচ্ছি যে কোনটা কত। তাহলে এবিটা হয়ে গেল। কোণ এফ এ ডি সমান একান্তর কোণ এ ডি ই সমান 30 ডিগ্রি। আর একটা দিয়েছে কোণ এফ এ সি সমান একান্তর কোণ এ সি বি সমান যেটা দিয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এফ এ ডি দেখো এটা 30 ডিগ্রি, তার সাপেক্ষে এটা 30, পুরাটা 60, তার সাপেক্ষে এটা 60। ব্যাস, আমাকে কি বার করতে বলেছে? আমাকে কি বার করতে বলেছে? যে বাড়িটির উচ্চতা কত। ওহো, দুটো বাড়ি আছে রে বাবা। 200 মিটার উচ্চতার একটা বাড়ি, ছাদ থেকে দেখলে বিপরীত পাশে অপর একটা বাড়ি, তার মানে আমার এই অপর বাড়িটার ছাদ বার করতে বলছে, মানে সিডির মান জিজ্ঞাসা। এখান থেকে আমাকে সিডির মান কিন্তু জিজ্ঞাসা। অপর যে দুটো বাড়ি, এর বাড়িটা একটু বেশি লম্বাই বড় লোক আর কি, আর এ হচ্ছে আমার মতো গরিব লোক, যেটা হচ্ছে ছোট বাড়ি, আর এ হচ্ছে বড় বাড়ি। ঠিক আছে, বড় লোকটা দেখছেন গরিব লোকটার দিকে। ঠিক আছে, চলো আমরা কিভাবে বার করবো, কোন পথ অবলম্বন করে একটু দেখে নি। এই এটা থেকে এটা বার করে নেবো, এই বিসি মানে হচ্ছে এটা, এটাকে থেকে আবার এটা বার করে নেবো, যে গোটাটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এটা পাবো, এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, আমি বলে দিলাম পথটা, এবার আস্তে আস্তে লেখে লেখে করবো। চলো, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি কত? এবিসি হচ্ছে 90 ডিগ্রি। অবশ্যই সেখানে আরেকটা জিনিস 60 ডিগ্রি তো আমরা আগেই লেগেছি, আর লিখছি নি। তাহলে এখান থেকে আমরা করবো tan 60 ডিগ্রি সমান, tan 60 ডিগ্রি সমান লম্ব যেটার মান এবি বাই বিসি। tan 60 এর মান হচ্ছে √3 সমান এবির ভ্যালু হচ্ছে 200 বাই বিসির ভ্যালু বিসি। তাহলে এখান থেকে বিসি সমান পেয়ে গেলাম কত? 200 বাই √3। 200 বাই √3 আমি পেয়ে গেলাম মিটার, 200 বাই √3 মিটার বিসি। যেহেতু যেহেতু বিসিডিই একটি আয়তক্ষেত্র, অতএব ইডি সমানও আমাদের যেটা বেরাবে 200 বাই √3, সেটা হচ্ছে মিটার। ইডির মান পেয়ে গেলাম। এবার চলে যাই পাশে। ত্রিভুজ এ ই ডি এর কোণ এইডি সমান চলে আসছে 90 ডিগ্রি। দেখো এই ত্রিভুজটার সাপেক্ষে বার করছি, এই অ্যাঙ্গেলটা 90। তাহলে tan 30 ডিগ্রি সমান কত আসবে? এই বাই ইডি চলে আসবে, এই বাই ইডি চলে আসবে। চলো, tan 30 এর মান কত? 1 বাই √3 সমান এর ভ্যালু আমি জানিনি, কিন্তু ইডির ভ্যালু আমি জানি। ইডির ভ্যালু এখানে বেরিয়েছে 200 বাই √3, 200 বাই, তাহলে বা 1 বাই √3 সমান এই। আচ্ছা, √3 এই করে দিচ্ছি, √3 টা তুলে দিচ্ছি, তাহলে √3 এই বাই 200। তাহলে বা 3 সমান আমাদের বেরিয়ে গেল 200, তাহলে এই সমান আমাদের বেরিয়ে গেল 200 বাই 3 মিটার। ব্যাস, ভালো করে বুঝো। এবি সমান তো আমাদের 200 ছিলই, আর এই সমান আমাদের বেরিয়ে গেল 200 বাই 3, তার মানে এখান থেকে বি এর মান আমাকে বার করতে হবে। আমি এই পাশটা একটু মুছে দিলাম, এই পাশটা আমি একটু মুছে দিলাম। চলো, এবার আমরা যেটা করব, বিই সমান তাহলে কত? বিই সমান কত? বিই সমান যেটা আসবে এবি মাইনাস এই। তাহলে এবির মান তো 200 দেওয়া ছিল, মাইনাস এর মান এই মাত্র বেরোলো 200 বাই 3।
তাহলে আলটিমেট কত, 3 দুগুণে 600 মাইনাস 200 বাই 3, মানে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে 400 বাই 3 সমান 3 একে 3 4 10 3 তিরিকে 9 10 3 তিরিকে 9 10 3 133 পূর্ণ 1 মিটার। এইটা হয়ে যাবে কার উচ্চতা, বি এর উচ্চতা। তাহলে বি মানেই তো সিডি, তাহলে বি মানেই তো সিডি, তাহলে অতএব সিডি সমান আমাদের চলে আসবে 133 পূর্ণ 1 মিটার। এটাই চলে এলো আমার কার মান, সিডির মান। তার মানে অপর যে বাড়িটা তার উচ্চতা আমাদের চলে আসবে 133 পূর্ণ 1/3 মিটার। বোঝা গেল? আর এই অঙ্কটা দুটোই অবনতি কোণ হবে, উঁচু বাড়ির থেকে নিচু বাড়ির দিকে দেখছে, দুটোই অবনতি কোণ হবে। চলো এবার আমরা যেটা করব সেটা অথবা অঙ্ক। চলো এরপর আমরা যেটা করব সেটা অথবা অঙ্কটা, অথবা নয় দুইয়ের দাগের অঙ্কটা আর কি, যে কোনো একটা করতে বলেছি তো অথবা বলা হয়ে যাচ্ছে। চলো যা যা অসুবিধা থাকবে আমি তোমাদেরকে আবার বলছি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি সময় করে তোমাদের সলিউশন দিয়ে দেবো। যারা ওই একটা সলিউশনের ভাবছিলাম ব্যাচ করব, যারা ইন্টারেস্ট থাকো তারা একটু জানাবে, তাদেরকে ওই সলিউশনের ব্যাচে আমি অ্যাড করে নেবো, সেখানে প্রবলেম গুলো তোমাদের আমি সলিউশন করে দেবো। চলো এটা দেখি কি বলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত কোন একটি বেলুন একটি জাহাজের কি বলছে, দুটি জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠে 100 মিটার উঁচুতে কোন একটা বেলুন, ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠের কোন একটা উঁচুতে 100 মিটার উঁচুতে কোন একটা বেলুন আমার আছে, সেটা কি বলেছে, 100 মিটার কোন একটা বেলুন থেকে দুটি জাহাজের অবনতি কোণ আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি এবং হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এদিকটা আমাদের একটা 45 যাবে আর একটা হচ্ছে 60 যাবে। 45টা একটু রকম আর একটু বাকি দিচ্ছি, এটা ব্যাস, এটা এটা আমাদের 100 দিয়ে আছে, এ বি সি ডি ই এফ। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমাদের অবনতি 45, যার সাপেক্ষে হবে এইটা 45, আর এইটা আমাদের হচ্ছে 60, যার সাপেক্ষে হবে এইটা 60, আর এটা দেওয়া আছে আমাদের কত, 100 মিটার। এটাই বলেছে। এবার কি বলেছে, একটি বেলুন পূর্ব দিক থেকে অপর পাতে পশ্চিম দিকে অবস্থিত হলে তাদের মধ্যে ব্যবধান কত। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতায় অবস্থিত একটি বেলুন থেকে দুটি জাহাজের, মানে বেলুন থেকে দেখছে দুটি জাহাজের, এখান থেকে বেলুন থেকে দেখছে দুটি জাহাজকে আমরা দেখছি একটা 45 ডিগ্রি অবনতি করে দেখছে, মানে বেলুন মানে যেটা গ্যাস বেলুন সে উপরে উঠে আছে না, সে রজনীকান্তের একটা সিনেমা ছিল, সেই বম নিয়ে আছে দেখবে মারপিট চলছে, ঠিক আছে, ওই ওই রকম বেলুনের উপরটাই এই বিন্দুতে আছে, এবং সেখান থেকে 45 ডিগ্রি দেখছে জাহাজ দুটি একটি বেলুনের পূর্ব দিকে, মানে একটা এইদিকে আছে আর একটা অপোজিট দিকে আছে। তাহলে কি বলছে, এদের মধ্যে ব্যবধান কত, মানে আলটিমেট এই ব্যবধানটা আমার কত চেয়েছে। ভালো করে বুঝো কিন্তু, তাগড়া অঙ্ক। বেলুন মানে বুঝতে পারছো, যেগুলো সেই ইয়ে হচ্ছে, সেই সিনেমাটা বললাম রজনীকান্তের সিনেমায় দেখবে না তুমি, যে উপরে ভাসছে আর নিচে বম রাখা আছে দেখবে, দুজনে মারপিট হচ্ছে, ওই রকম বেলুন। এখান থেকে ও এই জাহাজটাকে একটা দেখছে, এই জাহাজ, এই ব্যবধানটা আমার চেয়েছে, আর উচ্চতাটা যেটা আছে এটা হচ্ছে 100 মিটার উচ্চতা। তাহলে কি আছে, আমাকে বিসির মান বার করতে হবে, আমি একটু লেখে লেখা করে দিচ্ছি। কোন এফ এ বি সমান একান্তর কোণ এবিডি সমান আমাদের যেটা আছে 45 ডিগ্রি, আর একটা আছে কোণ ইএসি সমান একান্তর কোণ এসিবি যেটা আছে আমাদের 60 ডিগ্রি, আর একটা দেওয়া আছে এডি সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 মিটার। ব্যাস এটা দেওয়া আছে, আর আমাকে বিসির ভ্যালুটা চেয়েছে। দেখো কত সুন্দর ভাবে করবো, দেখো ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে ট্যান যদি আমরা 45 করি, ট্যান 45 করলে লম্বকে এডি বাই ভূমিকে চলে আসবে বিডি। তাহলে ট্যান 45 এর ভ্যালু 1, এডির ভ্যালু আছে 100 বাই বিডি, তাহলে বিডি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 100 চলে আসবে। বিডির ভ্যালু কত চলে আসবে, সেটা হচ্ছে 100 চলে আসবে। চলো এবার অন্যটাই যাই। ত্রিভুজ এডিসি এর কোণ এডিসিও আমাদের একই রকম ভাবে 90, তার সাপেক্ষে আমরা যদি করি ট্যান 60 সমান আমাদের যেটা আসবে লম্ব এডি বাই ভূমির মান চলে আসবে ডিসি। ট্যান 60 এর ভ্যালু √3, এডি এর ভ্যালু 100 বাই চলে আসবে ডিসি, তাহলে বা ডিসি সমান আমাদের চলে আসবে 100 বাই √3 মিটার। দেখো দেখা যাচ্ছে না, ডিসি সমান 100 বাই √3 মিটার, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। চলো ডিসির ভ্যালু আমরা বার করে নিলাম আর বিডির ভ্যালুটা বার করলাম, ডিসির ভ্যালু বার করলাম আর বিডির ভ্যালুটা বার করলাম। এবার আমার দরকার বিসি, তাহলে অতএব বিসি সমান কার কার, বিডি যুক্ত ডিসি। আচ্ছা বিডির ভ্যালু কত আছে, বিডির ভ্যালু আমাদের 100 আছে, ঠিক আছে মেনে নিলাম, 100 প্লাস 100 বাই √3 বাস এত মিটার। এটাই অ্যান্সার থাকার কথা, দেখে নিচ্ছে অ্যান্সারটা কত আছে,
অ্যান্সার আছে 100 প্লাস 100/√3 মিটার। একদম দারুণ ভাবে বুঝবে। এখান থেকে বেলুনটা উঠছে, ও একবার এখানে দেখছে 45 ডিগ্রি অবনতি করে, এখানে দেখছে 60 ডিগ্রি অবনতি করে। এই দুটো জাহাজের মধ্যে আবার ব্যবধান চেয়েছে, তাহলে এদিকে ত্রিভুজটাকে ধরে আমরা এটা পেয়ে গেলাম, এদিকে ত্রিভুজটাকে ধরে এটা পেয়ে দুটোকে যোগ করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল তোমাদের বাবা, কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদের 13 দাগ করে দিলাম। এবার চলো আমরা 14 দাগ চলে যাই। এবার আমরা যেটা করব, আমাদের পরিমিতির যে পোর্শনটা 14 দাগটা করব। 14 দাগের একটা কি বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য এক্স মানে প্রস্থ এক্স, আর বেধটা বলেছে 1 মিলিমিটার, এবং প্লেটটার ওজন বলে দিয়েছে এত গ্রাম, আর 1 ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম দেওয়া আছে। তার মানে এখান থেকে আয়তনটা তোমাকে আগে বার করতে হবে, পরে বার করছি। আচ্ছা আগে বার করে নেবো কি, তাই তবে বার করে নিচ্ছি না। প্লেটটির ওজন, প্লেটটির ওজন যেটা দেওয়া আছে 4725 গ্রাম। আবার নিচেটায় লেখা আছে 1 ঘন সেমি মানে 1 ঘন সেমি পিতলের ওজন, আবার লেখা আছে 1 ঘন সেমি, 1 ঘন সেমি পিতলের ওজন আবার দেওয়া আছে 8.4 গ্রাম। তাহলে অতএব প্লেটটার আয়তন তাহলে আমরা পেয়ে যাব, প্লেটটির আয়তন আমরা পেয়ে যাব, আয়তন আমরা ভাগ করে দেবো, কোনো অসুবিধা নাই, 4725/8.4। তখন আর গ্রাম হবে না, তখন যেটা হবে সেটা হচ্ছে ঘন সেমি। কেন, 1 ঘন সেমির ওজন আমাদের এটা ছিল, তাই এককটা আমাদের চলে আসবে ঘন সেমি। আচ্ছা প্লেটটা আমাদের বর্গাকার প্লেট, তাহলে প্লেটটির দৈর্ঘ্য কত, প্লেটটির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 1 সেমি, তার মানে প্রস্থ হয়ে যাবে 1 সেমি, কারণ বর্গাকার প্লেট, প্রস্থ 1 সেমি। আর বেধ কত বা উচ্চতা কত, 1 মিলিমি। 1 মিলিমি কথার অর্থ হচ্ছে 0.1 সেমি, কারণ প্রত্যেকটাকে সেমিটাকে দেখেছি। তাহলে এবার দেখি শর্তে একবার করে দিচ্ছি, তাহলে শর্তে তাহলে আমাদের আয়তনটা কত আসবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত আমাদের 0.1 সমান আমাদের যেটা আসবে 4725 বাই যেটা বেরাবে 8.4। তোমরা আলাদা করে এটার আয়তন বার করতে পারো, তারপরে শর্তে করতে পারো, কোনো সমস্যা নেই। বাহ, এখানে দেখো এক্স স্কোয়ার সমান আসছে 4725 বাই 0.1, তার সাথে থাকবে 8.4। ব্যাস এইটাকে তুলে একটা 100 আমি পাশটায় লাগিয়ে দিলাম। এবার দেখো আমাদের কাটাকাটিটা করতে হবে, কাটাকাটিটা করতে হবে। কাটাকাটিটা যদি করি, একটু এই জায়গাগুলো যদি ভাবি, একটু যদি আমাদের এই জায়গাগুলো ভাবি, ঠিক আছে না, সবকিছু ঠিক আছে না, কাটাকাটিটা 8.4 ঠিক আছে। আচ্ছা 4 দিয়েই কাটি না, 4 দুগুণে 8, 4 একে 4। আচ্ছা এটাকে কেটে দিচ্ছি, 4 25 100। আচ্ছা এবার দেখা যাক, 21 দিয়ে কাটবো, 21 দুগুণে 42, 21 দিয়ে কেটে দিচ্ছি, 21 দুগুণে 42, 43 40 45 46 47 52। আচ্ছা 21 2 এ 42 আবার কাটি না, তাহলে 105, 5 21 105 এটা বেরোবে, 21 দিয়ে কেটে দিলাম। তাহলে বা x সমান আমাদের যেটা বেরোবে √225 × 25, 225 মানে 15 বেরাবে, 15 বেরাবে, আর 25 থেকে আমাদের বেরাবে 5, মানে আমাদের যেটা আসবে 75। তাহলে আমাদের কি চেয়েছে বাবা, x এর মান কত, অতএব x এর মান যেটা বেরাবে সেটা হচ্ছে 75 সেমি। আশা করি বোঝাতে পেরেছি। এই যে পোর্শনটা আমি করলাম, এটা তোমরা একটু আলাদা করে উপরটাই করে ঘন সেমি বার করে নিতে পারো, তারপরে শর্তে করতে পারো, আমি একবারে শর্তে করছি, ঠিক আছে। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুয়েরটা টিউবলাইটের অঙ্ক। দুয়েরটা কি বলেছে একটু পড়ো তখনকে তোমরা, আমি তারপরে পড়ছি। চলো দুয়েরটা 11 সেমি বহি পরিধি বিশিষ্ট, মানে বাইরের দিকের পরিধিটা আমাদের 11 সেমি, 105 সেমি লম্বা, টিউবলাইটটা লম্বা বলেছে, এবং কাজটা পুরো দেওয়া আছে। 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাজ লাগে, 5টা টিউবলাইট। আগে আপাতত যেটা টার্গেট আমার, যে বাইরের দিকের ব্যাসার্ধটা আমি বার করি। তাহলে মনে করি টিউবলাইটটির বাইরের দিকের ব্যাসার্ধ আর সেমি, সেমি দিয়ে আছে না, আচ্ছা আর সেমি। তাহলে পরিধি কত, 2 পাই আর সেমি, ব্যাস। তাহলে অতএব 2 পাই আর সমান আমাদের যেটা বেরোবে 11, তাহলে 2 × 22/7 × আর সমান আমাদের আসবে 11, আর সমান আসবে 7 × 11/2 × 22, 11 2 এ 22, তার মানে আমাদের বেরোবে 7/4, 4 একে 4, 3 এ 7 30, 4 7 28 29 30, 4 5 20, ব্যাস 1.75 সেমি বাইরের দিকের ব্যাসার্ধ।
তাহলে অতএব বহিঃ ব্যাসার্ধ কত? অতএব বহিঃ ব্যাসার্ধ বেরিয়ে গেল 1.75 সেমি। অন্তঃ ব্যাসার্ধ তাহলে কত? কত পুরো বলেছে? কত পুরো বলেছে? 0.2 সেমি। তার মানে আলটিমেট অন্তঃ ব্যাসার্ধ হবে 1.75 বিযুক্ত 0.20 দিয়ে দিচ্ছি, তার মানে 1.5 2 এর 7 মানে 55 আমাদের যেটা বেরোবে সেমি। ঠিক আছে, 1.55 সেমি। আর উচ্চতা কত দিয়েছে? উচ্চতা দিয়েছে 105 সেমি। এটা হচ্ছে আমাদের উচ্চতা। এরকম কটা টিউবলাইট তৈরি করতে? 5টা। তাহলে অতএব 5টি টিউবলাইটের এর আয়তন বা মোট আয়তন দেখো, প্রথমে তো 5 লাগে। টিউবলাইট মানে পাই আর স্কয়ারে চোং চলে যাবে, 5 পাই আর স্কয়ারটা চলে আসবে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, কারণ ফাঁপা আছে। তার মানে আলটিমেট আসবে 1.75 তার হোল স্কয়ার বিযুক্ত 1.55 তার হোল স্কয়ার ইনটু এইচ এর ভ্যালু হচ্ছে 105। ব্যাস, এবার একটু কাটাকাটিটা একটু জুত করে করতে হবে। 5 ইনটু পায়ের মান 22 স্কয়ার ইনটু, এটাকে না একটা কাজ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বলে দিই, সবচেয়ে ভালো হবে। তাহলে a একটা হবে a প্লাস b, একটা হবে a প্লাস b। তাহলে এই দুটোই যোগ করলে কত হবে? 5 5 এ 10 এর 0, হাতে থাকে 1, 7 5 এ 12 1 এ 13 3, হাতে থাকে 1 1 1 এ 2 1 এ 3, মানে 3.3 আসবে ইনটু a মাইনাস b করলে কত আসবে? a মাইনাস b গ্যাপটাই তো আমাদের 0.2 এলো, একটু আগেই তো আমরা করলাম, গ্যাপটা কত এলো? 0.2 এলো ইনটু আমাদের চলে আসবে কত? 105। ব্যাস, এই দশমিক থেকে তুলে এই দশমিক থেকে তুলে এটার জন্য আমাদের দুটা শূন্য 100 আর এটার জন্য আমাদের 10। ব্যাস, কাটাকাটি আমাদের কমপ্লিট হবে। এবার দেখো 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটছি, 7 একটা 7 3 10, 7 15 105। আচ্ছা 5 আছে, একটা শূন্য কেটে দিই, 5 2 এ 10, 2 এ 2 এ ক্যান্সেল। আচ্ছা এইখানে আবার আছে, তাহলে 5 3 এ 15, 5 2 এ 10, এইখানে 2 আর 11 আমাদের 22। তাহলে কি কি পড়ে থাকলো বাবা? 11 থাকলো, 33 থাকলো আর 3 থাকলো। ব্যাস, 11 থাকলো, 33 থাকলো, 3 থাকলো। এবার এই জায়গাটাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 11 গণিত 3 33 হবে 99। 99 দ্বারা কোনো কিছুকে গুণ করা মানে এটা থেকে 1 কমবে মানে 10 হবে। আর 1 থেকে কত যোগ করলে 9 হয়? 8 হয়। 0 থেকে হলে ঘন সেমি। এই 99 দ্বারা গুণের না বেশ শর্ট ট্রিক্স আছে জানো। 99 দ্বারা গুণের শর্ট ট্রিক্স মানে মনে করো 99 গণিত, মনে করো সাপোজ 85 87 82 81 যা পারে করো, তাহলে তার শর্ট ট্রিক্স হচ্ছে যেটাকে গুণ করবে সেটাকে 1 কমিয়ে দাও, 81। আর 8 এর সাথে কত যোগ করলে 9 হয়? মানে 1। আর 1 এর সাথে কত যোগ করলে 9 হয়? 8। তার মানে এইটা হয়ে যাবে অ্যান্সার। সেম ট্রিক্স আমি লাগালাম। 11 গণিত 99 মানে কি? 11 থেকে 1 কমিয়ে দিলাম 10। 1 এর সাথে 8 যোগ করলে 9, 0 এর সাথে 9 যোগ করলে 9 হচ্ছে। তার মানে আলটিমেট 1089 ঘন সেমি। আর এখানটা দেখো, অনেকে বুঝতে পারবে না যে স্যার এখানটা হঠাৎ কি করলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি সূত্র ফেলে দিয়েছি। তাহলে একটা হলো a প্লাস b আর একটা হলো a মাইনাস b, ক্যালকুলেশনটা ইজি করার জন্য। আর তোমরা গুণ করো বিয়োগ করতে পারো, কোনো রকম সমস্যা নেই, ক্যালকুলেশনটা একটু বড় হবে। তাই তোমরা এই পথ অবলম্বন করবে। আশা করি তোমাদেরকে এই বোঝাতে পেরেছি। আগে বহি পরিধিটা বার করবে না, বহি ব্যাসার্ধটা বার করে নেবে, তারপরে অন্ত ব্যাসার্ধ বার করবে। আশা করি বুঝতে পারলে। চলো তাহলে 3 দাগটা আমরা শুরু করি। দেখে নাও একবার, দেখে নাও, দেখা যাচ্ছে না পুরোটা? ব্যাস ব্যাস ব্যাস, আমাকে না মাঝে মধ্যে দেখতে হয় না, হ্যাঁ আমার মোবাইলটা হিট হয় না, আপসেই সেই ভিডিও আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে, চলো এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যেটা করাবো 3 দাগটা, তাহলে আমাদের পরিমিতির জায়গা শেষ হবে। এবং 3 দাগটা কি বলেছে একটু ভালো করে দেখতে হবে। লোহার তৈরি দুটি নিরেট সরল বৃত্তীয় শঙ্কুর উচ্চতায় কই দিয়েছে ব্যাসার্ধ r1 এবং r2। উচ্চতাটা আমরা এইচ ধরে নেব। আর তাহলে ধরে নাও উচ্চতাটা এইচ ধরে নাও, প্রতিটি শঙ্কুর উচ্চতা দিয়েছে। তাহলে মনে করি প্রতিটি শঙ্কুর উচ্চতা এইচ সেমি। মনে করি প্রতিটি শঙ্কুর উচ্চতা এইচ সেমি। তাহলে r1 ব্যাসার্ধ হলে কত হবে? শঙ্কুটির ব্যাসার্ধ r1 সেমি হলে আয়তন কত হবে? আয়তন চলে আসবে 1/3, শঙ্কু তো 1/3 পাই r1 স্কয়ার ইন্টু এইচ, সেমি কিউব। আর শঙ্কুটির ব্যাসার্ধ r2 সেমি হলে আয়তন আসবে 1/3 পাই r2 তার হোল স্কয়ার ইন্টু এইচ, যেটা আসবে সেমি। উচ্চতা সেম, ব্যাসার্ধটা চেঞ্জ আছে। তার মানে আলটিমেট দুটোর আয়তন আমি আলাদা আলাদা করে দিলাম। এবার কি বলেছে? কে সেমি উচ্চতা বিশিষ্ট আমাদের একটা গোলক তৈরি করবে। তার মানে আলটিমেট এটাও একবারে করে দিই, কে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, কে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন
অবশ্যই নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন যেটা বেরাবে সেটা হচ্ছে 4/3 পাই কে কিউব, আমাদের যেটা বেরোবে সেমি কিউব। তার মানে তুমি দেখো যেটা তৈরি করছি যেগুলো থেকে, তার মানে এই দুটার যোগফল এটার সাথে ম্যাচ করবে, তাহলে আলটিমেট এই দুটাকে আগে লিখি, তাহলে শর্তে, কারণ এইচ এর ভ্যালু আমাকে বার করতে হবে, শর্তে 1/3 পাই r1 স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই r2 স্কোয়ার এইচ সমান আমাদের বেরোবে 4/3 পাই, আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে কে কিউব, 4/3 পাই যেটা বেরোবে কে কিউব। আচ্ছা একটা কাজ করি, পাই/3 সবাইকে হাঁটিয়ে দিই, এর কাছেও পাই/3 আছে, এর কাছেও পাই/3 আছে, এর কাছেও পাই/3 আছে, হাঁটিয়ে দিই। তার মানে আলটিমেট যেটা হবে r1 স্কোয়ার এইচ প্লাস r2 স্কোয়ার এইচ, যার যেটা হবে 4k কিউব। দেখো এর পাই/3, এর পাই/3 আর এর পাই/3 কে আমি হাঁটিয়ে দিচ্ছি, তাহলে এবার এইচটা কমন নিয়ে এলো, তাহলে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার সমান আমাদের চলে এলো 4k কিউব, আর এইচ সমান আমাদের চলে এলো কি 4k কিউব বাই r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার। ব্যাস এটাই আমাদের চেয়েছে না, শঙ্কুটির উচ্চতা সমান এই 4r কিউব কেন দিচ্ছি, ও সরি এটা আর এই ছিল, আমার বইটা না এখানে দাগ পড়ে গেছিল বাবা, আমার এখানে বইয়ে দাগ পড়ে এটা কে হয়ে গেছিল, তাহলে আর কিউবই ছিল, এটা আমাদের আর কিউবই ছিল, আমার বইয়ে দাগ পড়ে এটা কে হয়ে গেছে, ওখানে একটা পেনের দাগ পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা তোমাদের আর কিউবই ছিল, হ্যাঁ এটা আর কিউবই ছিল, হ্যাঁ কে কিউব নয়, আমার বইয়ে দাগ পড়ে যে এটা ইয়ে হয়ে গেছিল। যাই হোক, আমরা কি করলাম, প্রথমে r1 কে ব্যাসার্ধ দিয়ে আমরা বার করলাম শঙ্কুর আয়তন, r2 কে ব্যাসার্ধ দিয়ে শঙ্কুর আয়তন বার করলাম, এবার কি আছে ও এখানে কে করে দিচ্ছি আর, তাহলে আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার দেখো যেগুলোর থেকে তৈরি করছি যেটাকে, তার মানে এই দুটার যোগফল সমান এটার সাথে আমাদের ম্যাচ করবে, দিয়ে সেখান থেকে আমরা কার ভ্যালু বার করলাম, এইচ এর ভ্যালু আমি বার করে দিলাম। আশা করি দেখো এই জায়গাটা তোমরা একটু দেখে নাও ভালো করে, তারপর আমি বলছি। সোজা অঙ্ক ছিল এবং ভলিউমটা কি বলতো তোমাদের তাগড়া বই একদম পুরো মানে একদম দারুণ ভাবে করে যাও, ঠিক আছে। আশা করি তোমাদের প্রত্যেকটা জায়গা আমি বোঝাতে পারলাম, যদি বোঝাতে পারি বাবা একদম স্যার ভাবো দাদা ভাবো, ঠিক আছে। যাই হোক একটু জানিও কেমন হয়েছে, আর যদি অসুবিধা হয় তোমাদের মাধ্যমিক থেকে টার্গেট করে আমার যত অসুবিধা হোক, যা অসুবিধা হোক আমি তোমাদেরকে আমার সময় বার করে সলিউশন দেবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9832934218, চিন্টু স্যার বলে সেভ করে নেবে। কোনো সমস্যা থাকলে একদম তোমরা জানাবে, আমি সময় বার করে তোমাদের জন্য অন্তত আমি সলিউশন দেবো। তোমরা আমার জন্য যেটুকু করবে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে। চলো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, সকলেই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, চলো।